সামান্তা, আপনি নারী অধিকার প্রশ্নে সম্প্রতি আপনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে নারী অধিকারটা নাগরিক অধিকার হিসেবেই আপনি ট্রিট করতে চান, যে নারী একজন নাগরিক হিসেবে অন্যরা যে অধিকারটা পাবে সে অধিকারই নারীরাও পাবে। নারী পুরুষের সমতা প্রশ্নে আপনি এমন কথা বলেছেন, কিন্তু আমার একটি প্রশ্ন আপনার কাছে আছে। নারী হিসেবে তো তারা অনেকভাবেই এখানে অনেক অবস্ট্যাকলের মধ্যে পড়েছিল। এই অবস্ট্যাকলগুলোর মধ্যে অনেক নারীরাই পিছিয়ে আছে। সেই জায়গায় আপনি এই জায়গাটায় আপনি নাগরিক হিসেবে যুদ্ধটাকে সমান হিসেবে দেখাটা কি যৌক্তিক কিনা? কারণ অনেকেই মনে করে নারীদের জন্য এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়াটা প্রয়োজন। পাশাপাশি আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে নাগরিক অধিকারের কথা যদি আমরা বলি, তাহলে পারিবারিক আইনকে আপনি কিভাবে এখানে উল্লেখ করবেন? পারিবারিক আইন তো নারীকে এখানে অন্যভাবে ট্রিট করছে। আপনার মন্তব্য। দেখুন, এখানে নাগরিকের যে ধারণা, সেই ধারণার মধ্যে আপনার প্রথমত স্বাস্থ্য, শিক্ষা, যে পার্ট গুলো থাকে, নিরাপত্তা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যারা বেশি ভালনারেবল থাকবে, যাদের জন্য বেশি প্রয়োজন, তাদের জন্য বেশি পরিমাণে ব্যবস্থা করা রাষ্ট্রের পক্ষ থেকে, সেটাই হচ্ছে সমতা এবং সেটাই হচ্ছে ব্যালেন্স। এবং আমরা মনে করি যে একদম নারীদের নিরাপত্তার জায়গা থেকে অনেক বেশি তারা ভালনারেবল। এখানে যারা হিন্দু কমিউনিটি আছে, তাদেরকে সেভ করা এটা অনেক বেশি প্রায়োরিটি। নিরাপত্তা নিশ্চিত করা সেটা অনেক বেশি নিরাপত্তা, এটা খুবই জরুরি। এবং সেই সাথে স্বাস্থ্যের জায়গা যদি দেখি, বাংলাদেশের নারীদের যদি মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের জায়গা থেকে দেখেন, তাদের যদি তাদের তো আরো বেশি প্রয়োজন স্বাস্থ্যের জায়গা থেকে। যদি রাষ্ট্রের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হয়, এটা বরঞ্চ আরো বেশি বাংলাদেশের নারীদের জন্য প্রয়োজন। তাদের প্রজনন স্বাস্থ্য, তাদের মানসিক স্বাস্থ্য, এগুলাকে অ্যাড্রেস করা খুব বেশি প্রয়োজন। এটা যদি আবার পুরুষের সাথে সমতা করে দেখতে চাই, এটা কিন্তু এনাফ হবে না। এবং সেই সাথে এখানে নারীদের শিক্ষার জায়গায় জোর দেওয়া প্রয়োজন, তাদের নিরাপত্তার জায়গায় জোর পারিবারিক দেওয়া আইন নিয়ে প্রয়োজন কি হবে? সবচেয়ে বেশি। নাগরিক হিসেবে যে অধিকারে আমরা কথা বলছি, তাহলে পারিবারিক আইনের কি হবে সামান্তা? এই বিষয়ে কি পারিবারিক, যেটা আপনি আপনি দাবি আপনি জানাবেন কিনা? সম্ভবত আপনি সম্পত্তির আইনের কথা বলছেন, আমি কি ভুল সম্পত্তির আইনের বলছি? কথা বলছি, হ্যাঁ, সম্পত্তির আইনের দেখুন, কথা বলছি। এখানে এখানে যেই আইনটি আছে, সেটার ব্যাপারে পরিষ্কারভাবে আমি এর আগেও বলেছি, আমাকে মিসকোট করে নানান জায়গায় মানে এটাকে ইয়ে করা হয়েছে। কিন্তু আমি আগেও বলেছি যে এই আইনের কোনো ইমপ্লিমেন্টেশন নেই। এবং এই আইনের ইমপ্লিমেন্টেশন না থাকার কারণে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারে নারীদের যে সম্পত্তি নিয়ে, মা বোন, মা ভাই, এবং হচ্ছে তার ভাই বোন, এবং হচ্ছে মা বাবা এবং ছেলে আহ, এবং সন্তান, এদের সাথে পুরো সম্পর্কগুলো অত্যন্ত জটিল একটি হয়ে উঠেছে। একটি আইন তো আছে, অত্যন্ত একটি কঠিন। আইন তো আছে, এই মানে আইনের আইনে আইন আইন থাকলে আবার আইনের ইমপ্লিমেন্টেশন নেই, সেই ব্যাখ্যাটা কি হ্যাঁ কতটুকু এই যোগ্য? হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন নেই কারণ বাংলাদেশের ওই কাঠামোটা তো নেই। এজন্য আমরা আমূল পরিবর্তনের কথা বারবার কেন বলি? প্রত্যেক সেক্টরের সাথে প্রত্যেকটি সেক্টরের যুক্ততা আছে, কিন্তু একটি একটি সেক্টর আইন থাকলে পরিবর্তন করলে সেটার কিন্তু আরেকটি। ইমপ্লিমেন্টেশনেরও দাবি আসবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আইনটা আমরা থাকলে সেই দাবিটাই করছি। ইমপ্লিমেন্টেশনের জন্য যদি কেউ দাবি এই জানায় এটা ইমপ্লিমেন্ট করার জন্য, তার সেই রাইটটা থাকে। সেই জায়গাটা থেকেই আইনটা সেই জায়গা থেকে পরিবর্তনের জন্য সেই জায়গা থেকেই আওয়াজ আমরা বলছি তুলতে যে হবে। আইনটা এখানে ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন। এবং এখানে যেই ধরনের সামাজিক এবং পারিবারিক স্ট্রাকচারটা ভেঙে ফেলার যে প্রক্রিয়া আছে, এবং এখানে বিভাজিত করার যে প্রক্রিয়াটা আছে, এটাকে বন্ধ করার জন্য যা যা করা প্রয়োজন, সামাজিক ভাবে প্রতিরোধ, আমাদের যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে উদ্যোগ, সেই জায়গাগুলোতে অবশ্যই আমাদের কাজ করা উচিত। তাহলে আমি আমি কি তাহলে এটা ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যে আপনি এখানে নাগরিক হিসেবে আম, যখন আপনি বলছেন, তাহলে পারিবারিক আইন, আমাদের যে সম্পত্তি আইন যেটা আছে, সেই আইনটা যেন না থাকে সেজন্য আপনারা কথা না বলবেন না, এবং দাবি। এরকম কোনো কথা আমি বলিনি। আমি বলেছি যে মানে যে আমি বলছি পারিবারিক আমরা এটা ধরে নিতে পারি কিনা। না না, এটা আমি বলিনি, ধরে নেওয়ার তো প্রশ্নই আসে না। আমি বলেছি যে যে আইনটা আছে, সেই আইনটার যে ইমপ্লিমেন্টেশন ক্যারেক্টার, সেটা আছে কিনা, সেটা ইমপ্লিমেন্ট করা যায় কিনা। ধরেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি। একজন বোন তার ভাইয়ের কাছ থেকে প্রতারিত হলো, যেই সম্পত্তিটা তার পাওয়ার কথা সেটা সে পেল না, এবং সে নিগৃহীত হলো। এই যে বঞ্চনা, এটা সে কার কাছে জানাবে? এটা তো তার কোথাও না কোথাও এটা প্লেস করতে হবে, মানে আদালতের কাছে সে যাবে। এই জায়গাটা নষ্ট সেটা করে তো ফেলা হলো। বঞ্চনার পরের কথা, আমি আগে আইনের কথাটা নিয়ে আসছি। এই আইনটাকে এই কি আপনি আইনের কোনো সমর্থন করেন? ইমপ্লিমেন্টেশন এই আইনের কোনো ইমপ্লিমেন্টেশন নেই। এই যে এই পারিবারিক আইনটা আইনটা আছে, ইমপ্লিমেন্টেশন না থাকলে সেই না, আইনটা থাকা জরুরি কিনা? সেই আইনটা এই কি তাহলে আইনটা থাকবে? এই আইনটা কখনোই প্রয়োগ করা হয় নাই, এবং এটা প্রায়োগিকতা কখনোই চেক করা হয় নাই। সেটা আপনি কিভাবে বুঝবেন যে এটা তাহলে থাকা উচিত তাহলে কি সেই আইন উচিত নয়? থাকা, তাহলে সেই আইন থাকার কোনো অর্থ প্রথমত আছে? থাকাটা কি প্রথমত থাকবে একটি কিনা? আইনকে এই আইনকে প্রথমত এটাকে প্রয়োগ করে দেখতে হয় এটা ওয়ার্ক করে কিনা।
কোনো আইন যদি প্রয়োগের মাত্রাই কোনোদিন না যায় এবং এটার কোনোদিন কোনো তারপরে সেই প্রায়োগিকতা আইনটা না থাকে, থাকবে, তাহলে তাহলে সেই তাহলে আইনটা তাহলে এই আইনটাকে তাহলে রিভিউ করতে হবে, এটার একটা যথাযথ সকল স্টেক হোল্ডারকে নিয়ে সাথে নিয়ে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে যে কোনো আইন চাইলেই একটা বিষয় এটা এটা চেঞ্জ করে ফেলা যায় না, যেটা ধন্যবাদ, আমরা ধন্যবাদ ফলো আপনাকে, করছি। আমি ধন্যবাদ। আমি আচ্ছা একটু শেষ করি জেসিন আপা, আমি একটু শেষ করি। চাইলেই কোনো বিষয়কে পরিবর্তন করে ফেলা যায় না। এখানে আমাদের যেটা এখানে সংশোধনী বা যে কোনো আইনের পরিবর্তনের ক্ষেত্রে যেটা করা হয়, কারো কিছু মনে হলো তৎক্ষণাৎ এটা মানে পার্লামেন্টের মধ্য দিয়ে এটাকে চেঞ্জ করে ফেলা হয়, কিন্তু সকল স্টেক হোল্ডারকে যুক্ত করা হয় না। সকল স্টেক হোল্ডারকে যুক্ত করে কোন আইন যদি রিভিউ করার প্রয়োজন হয়, এই আইন নিয়ে যদি কথা বলার প্রয়োজন হয়, সামাজিক পরিসরে, রাজনৈতিক পরিসরে এবং সংসদীয় পরিসরে এটা সে আলোচনাটা তুলতে হবে। এবং সেই সাথে কোনো আইন, আমি আবারও বলছি, কোনো আইন যদি প্রায়োগিক জায়গায় না যায়, তাহলে এই আইনটা কার্যকর কি কার্যকর না, এই প্রশ্নটা অবান্তর।